1867 সালে তদানীন্তন কলকাতা শহরের পুরো প্রশাসনিক ব্যবস্থা ছিল জাস্টিসেস অফ পিস নামে একদল বাবু কালচারের ভারতীয় গণ্যমান্য ব্যক্তির উপর। উপনিবেশিক সরকার একটি আইন জারি করে কলকাতার এই বাবু কালচারের গণ্যমান্য ব্যক্তিদের যে সংগঠন জাস্টিসেস অফ পিসকে পরিবহন পরিকাঠামোর সংস্কার করবার কথা জানান। জাস্টিসেস অফ পিস কাজ শুরু করলেন বটে, কিন্তু আধুনিক পরিবহন ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা না থাকার ফলে বিশেষ কিছুই তারা করে উঠতে পারছিলেন না। এইবার দায়িত্ব সরাসরি অর্পিত হয়েছিল বাংলার তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেল ও তার মন্ত্রী পরিষদের উপর। এই ট্রামের পরিকল্পিত উদ্দেশ্য ছিল রেলের মাধ্যমে শিয়ালদা রেল স্টেশনে আসা মালপত্র শিয়ালদা রেল স্টেশন থেকে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করা। 1870 সালের 24শে আগস্ট বাংলার তৎকালীন সরকার নিযুক্ত কমিটির সপক্ষে মতামত দিলেন। ক্যাম্পবেল সাহেব কাজে বিশ্বাসী মানুষ, দেরি তার সহ্য হয় না। কাজেই 1871 সালেই সরকার পরিকল্পনা মঞ্জুর করলেন, তবে কাজ রূপায়িত হতে গড়িয়ে গেল আরো 2 বছর। সরকারের কাছ থেকে ট্রাম লাইন পাতবার জন্য প্রথমে বরাদ্দ হয়েছিল প্রায় 1.5 লক্ষ টাকা তৎকালীন আমলে। পরিকল্পনা ছিল এই যে ট্রাম লাইন প্রথম পাতা হবে শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। তার কারণ আর্মেনিয়ান ঘাটে ছিল তদানীন্তন কলকাতা স্টেশনের টিকিট ঘর, অর্থাৎ শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত রেলের মালপত্র পরিবহনের উদ্দেশ্যেই কলকাতা শহরে প্রথম ট্রামের পরিকল্পনা করা হলো। যদিও প্রত্যক্ষদর্শীর বিবরণ উদ্ধৃত করে রাধারমন মিত্র জানিয়েছিলেন যে কোথায় মালপত্র নিয়ে যাওয়া প্রথম দিন থেকেই এই লাইন যাত্রী বহন করেছিল। তার কারণ অবশ্য ছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু করে এই লাইন বৈঠকখানা রোড হয়ে বউবাজার স্ট্রিট, ডালহৌসি হয়ে স্ট্র্যান্ড রোড ধরে এসে আর্মেনিয়ান ঘাটে শেষ হয়েছিল। ভালো করে খেয়াল করলেই দেখবেন যে এই কিছুদিন আগে পর্যন্ত কলকাতার মূল জীবিকা ক্ষেত্র হিসেবে এই অঞ্চলগুলি কিন্তু পরিচিত ছিল। সরকারও কলকাতার মূল বাণিজ্য কেন্দ্রে মালপত্রের পরিবহন সহজ করতে ট্রামের ব্যবহারে উৎসাহী ছিলেন। সে যাই হোক, অবশেষে কলকাতায় প্রথম ট্রাম চলল 1873 সালের 24শে ফেব্রুয়ারি, স্মরণীয় দিন। এক প্রত্যক্ষদর্শীর বিবরণকে উদ্ধৃত করে এই রাধারমন মিত্র তার কিছুটা বর্ণনা দিয়েছিলেন তার কলিকাতা দর্পণে। সেদিন শিয়ালদা স্টেশন থেকে পরপর 2টি ট্রাম ট্রেন ছাড়ে। প্রথমটিতে ছিল 3টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর ও 2টি দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয়টিতে ছিল 2টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর আর একটি দ্বিতীয় শ্রেণীর। প্রথম গাড়িটিকে 6টি ঘোড়ায় টেনেছিল, দ্বিতীয়টিকে 4টি ঘোড়ায় টেনেছিল। প্রথম দিনের ট্রাম যাত্রারও কিছু বিবরণ পাওয়া যায় সেই জায়গায়। 1873 সালের এই ট্রাম যাত্রার আনন্দ কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি। সরকার ট্রাম পরিচালনার ভার দিয়েছিলেন সেই জাস্টিসেস অফ পিসের উপরেই। মূলত জমিদারি মানসিকতা সম্পন্ন এই গোষ্ঠী যে শহরের সাধারণ মানুষের জীবন সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল ছিলেন এমন অপবাদ অবশ্য কেউই দেবেন না। ফলে দৈনিক প্রায় 500 টাকা লোকসান হতে শুরু হলো। ট্রামের চাহিদা থাকলেও চলতে লাগলো অনিয়মিতভাবে। ফলে নিতান্তই বাধ্য হয়েই সরকার 9 মাসের মধ্যে ট্রাম বন্ধ করে দিতে বাধ্য হলেন কলকাতা শহর থেকে। কলকাতায় ট্রাম বন্ধ হয়ে গেল তৎকালীন সময় 21শে নভেম্বর 1873 সালে। কিন্তু এত খরচ করে বসানো লাইন, গাড়ি, ঘোড়া এসবের কি হবে? ম্যাকলিস্টার সাহেব, মতান্তরে ম্যাক অ্যালিস্টার, সেই সাহেব নামে এক সাহেব তা প্রায় কেনা দামে কিনে নিতে চাইলেন। জাস্টিসেস অফ পিস ঠিক করলেন তাকেই সব বেচে দেবেন, কিন্তু সিদ্ধান্ত রূপায়ণের শেষ মুহূর্তে হস্তক্ষেপ করলেন সরকার। ডিল উইন আলফ্রেড প্যারিস ও রবিনসন সাউদার নামে 3 ইংরেজ মিলে বিলেতে গঠন করলেন একটি কোম্পানি। সেই মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার নামে কোম্পানির হাতে বেশ কিছু মুনাফা রেখে ট্রামের সবকিছু বিক্রি করে দেওয়া হলো। দুর্জনে বলে এতে তদানীন্তন বাংলার লেফটেন্যান্ট গভর্নর ক্যাম্পবেল সাহেব ও তার পরিষদের কিছু মুনাফা করেছিলেন, তবে সে অন্য প্রসঙ্গ। কিন্তু এক্ষেত্রে একটা কথা না বলে পারছি না যে ব্রিটিশ সরকার প্রথমে কিন্তু বাঙালির গোষ্ঠীকে সুযোগ দিয়েছিল।
বাঙালি গোষ্ঠী যখন পারল না, বাবু কালচারের বাঙালি গোষ্ঠী, তখন কিন্তু সেটা সেই ব্রিটিশ গোষ্ঠীর হাতেই চলে গেল। ট্রাম বন্ধ হওয়া এবং মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানিকে তার সত্ত্ব বিক্রি করে দেওয়ার 5 বছর বাদে 1878 সালে কলকাতায় আবার ট্রাম চালানোর প্রস্তাব আসে। অনেকগুলি প্রস্তাব এলেও ভাগ্য শিখে ছেড়ে এই মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানি অনুমতি পেয়ে তাকে কাজে পরিণত করবার জন্য ক্যালকাটা ট্রামস কোম্পানি নামে একটি সিন্ডিকেট গঠন করা হয়। 1879 সালে এই ক্যালকাটা ট্রামস কোম্পানি আবার মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানির কাছ থেকে মাইল পিছু 1000 পাউন্ড দামে 1873 বিক্রি হওয়া ট্রাম লাইন ও গাড়ি কিনে নেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষ স্বাধীন হওয়ার বছর কয়েক পরে 1951 সালে ট্রাম কোম্পানি জাতীয়করণ হয়। তার আগে পর্যন্ত এই ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি কলকাতার ট্রাম চালানোর প্রশ্নে একচেটিয়া অধিকার ভোগ করে গেছে। ন্যায়পরায়ণ ব্রিটিশ সরকারও এতে বিশেষ কোনো আপত্তির কথা তেমন শোনা যায়নি বা তোলেননি। সে যাই হোক, অবশেষে এলো সেই দিন। 20 অক্টোবর 1879 সালে কলকাতা কর্পোরেশনের সঙ্গে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির চুক্তি হলো। প্রথম পর্যায়ে ট্রাম কোম্পানি কলকাতার 8টি অঞ্চলে ট্রাম লাইন পাতবার অনুমতি পেলেন। এই অঞ্চলগুলি হলো শিয়ালদা স্টেশন থেকে বউবাজার হয়ে ডালহাউসি স্কোয়ার, চৌরঙ্গি রোড অধুনা জওয়াহরলাল নেহরু রোড, চিতপুর রোড অধুনা রবীন্দ্র সরণি, ধর্মতলা স্ট্রিট অধুনা লেনিন সরণি, স্ট্র্যান্ড রোড, শ্যামবাজার, খিদিরপুর এবং ওয়েলেসলি স্ট্রিট অধুনা রফি আহমেদ কিদওয়াই রোড। চুক্তিতে এও স্থির হলো যে কোম্পানির নির্দিষ্ট সময়ের ব্যবধানে ট্রামের ভাড়া নির্ধারণ করতে পারবে। কর্পোরেশন কিন্তু নিজের লভ্যাংশ ভরেনি। ঠিক হলো যে সিঙ্গেল লাইনের জন্য বছরে 2000 ও ডাবল লাইনের জন্য বছরে 3000 টাকা কর্পোরেশনকে ভাড়া বাবদ দিতে হবে তৎকালীন আমলে, অর্থাৎ 1879 সালে। ভাবুন, 20 বছর অন্তর এই ভাড়ার হার অন্তত 1000 টাকা করে বাড়াতে হবে। ভাড়া না দিতে পারলে কর্পোরেশন, অর্থাৎ কলকাতার তৎকালীন কর্পোরেশন, লাইন ও ট্রাম কিনে নিতে বা নিলামে চড়াতে বাধ্য হবে। এত কিছু পেরিয়ে অবশেষে কলকাতায় পাকাপাকি ভাবে ট্রাম চলা শুরু হলো 1880 সাল থেকে। 1880 সালের 1 নভেম্বর কলকাতায় গণ পরিবহন হিসেবে ট্রাম তার পাকাপাকি ভাবে তার যাত্রা শুরু করলো। শিয়ালদা, বউবাজার, হেয়ার স্ট্রিট হয়ে ডালহাউসি পর্যন্ত প্রথম ট্রাম চলা শুরু হলো। তারপর পর্যায়ে পর্যায়ে 1884 সালের মধ্যে চুক্তিতে বলা বাকি এলাকাগুলির মধ্যে ট্রাম চালু হলো। রাধারমন মিত্রের দেওয়া তথ্য অনুযায়ী ট্রামগুলির রং ছিল ধূসর, আর চালক ও টিকিট পরীক্ষকের মাথায় লাল পাগড়ি পরতে। এক একটা ট্রাম টানবার জন্য ব্যবহার হতো এক জোড়া ওয়েলার ঘোড়া, অর্থাৎ ওয়েলার হর্স। এই ওয়েলার ঘোড়াগুলিকে নিয়ে আসা হতো সুদূর অস্ট্রেলিয়া থেকে। ভাবুন, কলকাতার শ্যামপুকুর, চিতপুর, শিয়ালদা, ধর্মতলা, ভবানীপুর ও খিদিরপুরে প্রথম পর্যায়ে ট্রাম কোম্পানির ডিপো ও আস্তাবল তৈরি হয়েছিল। ঘোড়ায় টানা ট্রামগুলি সাধারণত এক কামরার হতো। তার কারণ, একে 2টি ঘোড়ার সাহায্যে ট্রাম টানার পিছু অসুবিধা ছিল। তাছাড়া ট্রাম বেলাইন হলে দুর্ঘটনার সম্ভাবনাও ছিল। ভারী গাড়ি, কামানবাহী শকট বা মালগাড়ি বহনে ওয়েলার ঘোড়া পারদর্শী হলেও ভারতের, বিশেষ করে এই কলকাতার গরম তাদের বিশেষ সহ্য হয়নি একটা। ফলে প্রায় প্রতি বছরই গরমের সময় অতিরিক্ত খাটুনি সহ্য করতে না পেরে বেশ কিছু ঘোড়া মারা পড়ত। পরিষেবা চালু রাখতে ট্রাম কোম্পানিকেও প্রতি বছরই বিদেশ থেকে ঘোড়া আমদানি করতে হতো। কর্পোরেশন থেকে কলকাতার রাস্তায় ঘোড়ার জল খাওয়ার বেশ কয়েক জায়গায় চৌবাচ্চাও করে দেওয়া হয়েছিল। কিন্তু এত করেও লাভের তুলনায় খরচের বহর বাড়তে থাকায় ট্রাম কোম্পানি অন্য ভাবনা চিন্তা শুরু করলো। এছাড়া অন্য অসুবিধাও ছিল। ওয়েলার ঘোড়া খাটিয়ে প্রাণী হলেও তার মেজাজ মুরজি থাকবে না এমন তো নয়, সেও একটা মেজাজি প্রাণী। প্রেমাঙ্কুর আতর্থীর ছেলেবেলায় দেখা ঘোড়ায় টানা ট্রামের কথায় ফিরে আসলে দেখতে পাবো আমরা, প্রেমাঙ্কুর আতর্থী এক জায়গায় লিখছেন, একদিন ঠিক আমাদের স্কুলের সামনে ট্রামের ঘোড়া দুটো খেপে গেল। অন্য গাড়ির ঘোড়া খেপলে তারা মারতো রামদৌড়, কিন্তু ট্রামের ঘোড়া খেপলে তারা দাঁড়িয়ে যেত।
কিছুতেই নড়তে চাইতো না। মারধর, টানাটেনি, ঠেলাঠেলি, অন্য ঘোড়া এনে তাদের দুপাশে জুতে দিয়েও টানবার চেষ্টা করেও যখন কিছুতেই তারা স্বীকৃত হতো না, তখন তাদের খুলে নিয়ে অন্য এক জোড়া ঘোড়া এনে জুতে দেওয়া হতো। বোধ করি এত অসুবিধা দেখেই ট্রাম কোম্পানির কর্তারা অন্যরকম ভাবনা চিন্তা শুরু করেছিলেন। 1882 সালে কর্পোরেশন ট্রাম কোম্পানিকে পরীক্ষামূলকভাবে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানোর অনুমতি দেয়। ট্রামের চৌরঙ্গি লাইনে এই ট্রাম চলেছিল 1882 সালের মে মাস থেকে 1883 সালের মার্চ মাস পর্যন্ত। এর মধ্যেই রাস্তায় ট্রামের জন্য 6টি পথ দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছিল। হতাহতের কোনো খবর না থাকলেও হয়তো এতটা গতির সঙ্গে তৎকালীন কলকাতার শহরবাসীর অভ্যস্ত ছিল না বলেই শেষ পর্যন্ত 6টা দুর্ঘটনা ঘটে গেছিল, এবং এটা দেখে তৎকালীন সরকার পিছিয়ে গেছিল এই বাষ্পীয় ট্রাম চালাতে। সিদ্ধার্থ ঘোষের লেখা থেকে জানা যায় যে 1897 সালে ব্রিটেনের হেটলি অ্যান্ড গ্রেসাম কোম্পানি কলকাতা কর্পোরেশনকে বিনামূল্যে 3 মাসের জন্য গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানোর প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সম্ভবত ট্রাম কোম্পানির আপত্তিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। মনে রাখতে হবে যে চুক্তি অনুযায়ী ট্রাম লাইনের মালিকানাও ছিল ট্রাম কোম্পানিরই। কর্পোরেশন শুধু রাস্তার ভাড়া পেতেন। গ্যাসের ট্রাম চালাবার অনুমতি না পাওয়ায় এবং বাষ্পীয় ইঞ্জিনের গতির সঙ্গে সঙ্গে তাল রাখতে না পেরে 11 মাসের মধ্যে 6টি দুর্ঘটনা ঘটে যাওয়ায় ট্রামের ঘোড়াদের চাকরি বজায় রইল 20 শতকের গোড়া পর্যন্ত। যদিও 1896 সালে কিলবার্ন অ্যান্ড কোম্পানি বিদ্যুৎ ব্যবহার করে ট্রাম চালানোর প্রস্তাব দিল। ট্রাম কোম্পানির সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টাও হয়েছিল, কিন্তু লাভের অংশ নিয়ে বিবাদ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত কিলবার্ন কোম্পানি ও কর্পোরেশনের সম্মতি সত্ত্বেও ট্রাম কোম্পানি এই বোঝাপড়াতে রাজি হলেন। কিলবার্ন কোম্পানিকে প্রস্তাবের খসড়ায় বেশ কিছুটা বদল করে ট্রাম কোম্পানির কাছে আবার নিয়ে আসতে হয় 1899 সালে। ট্রাম কোম্পানির কর্তারা অবশেষে সম্মত হলেন। লাইনে বদল আনা, ট্রাম চালাবার জন্য বিদ্যুতের খুঁটি বসানো ইত্যাদি ঝামেলা মিটিয়ে কলকাতায় প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম চলল 1902 সালের 27 মার্চ। ট্রাম কোম্পানির খিদিরপুর রুটে চলল এই ট্রাম। কোম্পানির বাকি রুটগুলিতে তখনও ঘোড়াদের চাকরি যায়নি। সেটা যেতে যেতে আরো 8 মাস গড়িয়ে গেল। 1902 সালের 19 নভেম্বর থেকে পাকাপাকিভাবে কলকাতা শহরের রাস্তায় বৈদ্যুতিক ট্রাম তার মৌরসি পাট্টা জমিয়ে বসল। 1902 পরবর্তী সময়ে ট্রাম কোম্পানির ইতিহাসে শুধুই মুনাফার ছিল। সাধারণ মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা দেখে 1903 থেকে 1908 সালের মধ্যে টালিগঞ্জ, আলিপুর, হ্যারিসন রোড অধুনা যেটি মহাত্মা গান্ধী রোড, আলিপুর, বেহালার মতো অনেকগুলো জায়গায় ট্রাম লাইন পেতে ট্রাম চালাবার সিদ্ধান্ত নেওয়া হলো। ট্রাম কোম্পানির উদ্দেশ্য ছিল দ্রুত গতির গণ পরিবহনের পরিষেবা দিয়ে যতখানি সম্ভব মুনাফা অর্জন করে নেওয়া। তবে ট্রামের একচেটিয়া আধিপত্য খর্ব করবার চেষ্টা 20 শতকের দ্বিতীয় দশক থেকেই শুরু হয়েছিল বললে বাড়াবাড়ি হবে না। সিদ্ধার্থ ঘোষ দেখিয়েছিলেন যে 1924 সালে ওয়েলফেয়ার পত্রিকার একটি সংবাদকে উদ্ধৃত করে সিদ্ধার্থ ঘোষ জানাচ্ছেন যে ট্রামের সব থেকে বড় সমালোচনা ছিল নির্দিষ্ট সংখ্যায় যাত্রী বহনের অনুমতি থাকা সত্ত্বেও প্রায় কৌটোয় ভরা সার্ডিন মাছের মতন লোক ঠাসা হচ্ছে ট্রামে। অর্থাৎ সেই ভিড় বাস যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছিলাম, যেটা এখন প্রায় খুব একটা দেখা যায় না, বা যেটা এখনো গ্রাম বাংলার বুকে চলে, যাত্রী বোঝাই ট্রলার বা যাত্রী বোঝাই নৌকা, সেদিন কিন্তু যাত্রী বোঝাই ট্রাম চলতো কলকাতার বুকে, ভাবুন। আর পুরোটাই হচ্ছে ট্রাম কোম্পানির এই বেশি মুনাফার লোভে। পত্রিকাটির আরো অভিযোগ ছিল যে অনেক সময়তেই যাত্রীদের বেশি দামের টিকিট কাটতে বাধ্য করা হচ্ছে, কারণ ট্রামের টিকিট পরীক্ষকদের কাছে খুচরো পয়সা নাকি পাওয়া যাচ্ছে না। প্রবন্ধের শেষে লেখক সুপারিশ করছেন কলকাতায় মোটর বাস চালানো, তাতে ট্রাম কোম্পানির মৌরসিপাটটা অনেকটাই কমবে। কিন্তু বাস্তবে কি হলো? সিদ্ধার্থ লিখেছেন যে 1924 সালে কলকাতা শহরে মোট 10টি নথিভুক্ত বাস ছিল। তার 2টির মালিক ছিলেন
উইলফোর্ড কোম্পানি, এরাই অ্যাকচুয়ালি কলকাতায় প্রথম দোতলা বাস নিয়ে এসেছিল। কিন্তু বাকি 8টি বাসের মালিক ছিলেন সেই ক্যালকাটা ট্রাম কোম্পানি, অর্থাৎ গণ পরিবহন ব্যবসা থেকে মুনাফা অর্জনের একচেটিয়া অধিকার ট্রাম কোম্পানি ছাড়তে চাননি। আর এই মুনাফার লোভী ট্রাম কোম্পানিকে একের পর এক অন্যায় করতে বাধ্য করেছিল সেই সময়। তবে এই সময়ের পর থেকে ট্রামের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা লাভের কাহিনী চলেছে। কলকাতায় ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থান পতনের একাধিক ঘটনা। এসেছে স্বাধীনতা, গঠন হয়েছে নতুন নতুন সরকার, নতুন নতুন দল। ঢুকতে শুরু করতে থাকা ট্রাম, সভ্যতা বেড়ে চলে, জনসংখ্যা বেড়ে চলে, রাস্তায় গাড়ি, বাস, লরি বেড়ে চলে। আর কমতে থাকে ট্রাম, ফসিল হতে 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 তারপর 2024 সালের 24শে সেপ্টেম্বর চিরতরে কলকাতার বুক থেকে বন্ধ হয়ে যায় ট্রাম। এই সূত্রে একটি কালজয়ী কাহিনীর কিছু লাইন মনে পড়ে গেল। সেদিন ছিল 1 জানুয়ারির ভোর। ঘরের মাঠে 3 ছেলেকে নিয়ে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও মহড়া যুদ্ধের কীর্তিকলাপ দেখতে নিয়ে চলেছেন এক পিতা। বড়টির বয়স 9, তার পরেরটির বয়স 6 এবং সব থেকে ছোটটির বয়স 4। ভোরের আলো ভালো করে ফোটেনি, রাত থাকতেই যাত্রা। মধ্যম পুত্র বর্ণনা দিচ্ছেন যে হ্যারিসন রোড দিয়ে, অর্থাৎ আজকের MG রোড দিয়ে হুড়মুড় করে ছুটে গেল ভিড়ঠাসা একটি ট্রাম। সবাই চলেছে গড়ের মাঠে নকল যুদ্ধ আর কুচকাওয়াজ দেখতে। না, গড়ের মাঠে যাওয়ার জন্য সেই 3 বালকের সেই দিন ভোরের ট্রামে আর চাপা হয়নি। তবে তারপরেও প্রেমাঙ্কুর আতর্থীর মহাস্থবির জাতকে কলকাতা শহরের প্রশ্ন উঠলে কোথাও ফিরে এসেছে ট্রামের কথা। শুধু প্রেমাঙ্কুর আতর্থী নয়, 19 শতকের 7 দশক থেকে কলকাতা কেন্দ্রিক যে কোনো লেখা, তা সে উপন্যাস বা গল্প হোক বা স্মৃতিকথা বা রম্যরচনা বা সিনেমা, ট্রামের প্রসঙ্গে এসেছে বারবার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কলকাতায় ট্রাম চালুর 1 বছরের মাথায় বোম্বেতেও ট্রাম চলেছিল। তবে সে পাঠ বর্তমানের মুম্বাই চুকিয়ে দিয়েছে প্রায় 60 বছর আগে। ভারতের প্রধান বাণিজ্য শহরের গতিময় জীবনে নাকি বড় প্রতিবন্ধকতা ছিল এই ট্রাম। তা বন্ধ করে দিয়ে শহরের সড়ক পথের গতি কেমন বেড়েছে তা ব্যস্ত সময়ে মুম্বাই গেলেই মানুষ টের পায়। তবে উৎসাহের সন্ধানী চোখ খুঁজে দেখলে বোম্বের বৈদ্যুতিক ট্রামের ইতিহাসের ঝলক দেখা যাবে অধুনা মুম্বাই শহরের পেস্ট, অর্থাৎ বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রাম ইস্ট কোম্পানি লিমিটেড বাসগুলির নামে। তা দেখে অনেকেই হয়তো আপ্লুত হতে পারেন, তবে ইতিহাস নিয়ে বর্তমানজীবী আর কবেই বা ভেবেছেন। ইউরোপের জেনেভা, বাসেল, লিসবন, ইস্তাম্বুলের মতন শহরে যেখানে এখনো 19 শতকের শেষের দিকে ট্রাম চালানো হয় হেরিটেজ ট্রাম হিসেবে, আর সেখানে আমরা একটা 150 বছরের ঐতিহ্যকে ধ্বংস করলাম। সাবাস বন্ধু, সাবাস। পরিবহন দপ্তরের জানানো হয়েছে মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্ল্যানেড থেকে ময়দান রুটে। ওই রুটে সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে পর্যটকদের জন্য। বিদায় কলকাতার ট্রাম। হয়তো এতদিনে কবি জীবনানন্দের আত্মা শান্তি পেলেন যে তার ঘাতক চিরনিদ্রায় ইতিহাস হয়ে গেল। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন।